গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। শিশির কুমার মজুমদার হলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম একজন লেখক। এহেন পুরস্কার নেই যা উনি পাননি, অথচ ওনার মতো প্রচার বিমুখ পরোপকারী মানুষ লাখে একটা মেলে। বড়দের জন্য যে লেখেননি এমনটা নয়, সেখানেও কিন্তু উনি নাম করতে পারতেন, কিন্তু শিশু সাহিত্যই ছিল ওনার ধ্যান জ্ঞান। সন্দেশ পত্রিকাতেই ওনার আবির্ভাব এবং অধিকাংশ লেখাই লিখেছেন সন্দেশের জন্যই। ওনারই লেখা এক গল্পকে দিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। শিশির কুমার মজুমদার রচিত রাতের সওয়ারি। যাত্রী নিয়ে স্টেশনে পৌঁছাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই সময় তো যাত্রী নিয়ে স্টেশনে আসতেই চাইছিল না শ্যামাপদ। বাজারে গঞ্জে থাকলে তাও রিকশায় দু চারটে খুচরো যাত্রী পাওয়া যেত, তাতেই তিল কুড়িয়ে নয় তাল হতো। কিন্তু এই কেরেস্তান পাড়ার ভিনসেন্ট বাবু মালপত্র নিয়ে এমন ঝুলোঝুলি করতে লাগলেন যে আর নাই বলতে পারল না শ্যামাপদ। আর তাছাড়া তার মধ্যে আবার ডবল ভাড়াও দিয়েছেন। ট্রেনের কামরাগুলোতে মাল তুলে দিল শ্যামাপদ, আর ট্রেন ছেড়ে যেতেই নামলো মুষলধারে বৃষ্টি। এখন 2-3 ঘন্টা আপ ডাউনের কোনো প্যাসেঞ্জার ট্রেনও নেই। এই স্টেশনে তাই ফিরতি যাত্রীরও কোনো আশা নেই। ওদিকে বেলাও পড়ে এসেছে, তার উপরে এই বৃষ্টি। চারদিকে অন্ধকারছন্ন, টিমটিমে আলো জ্বলে উঠল স্টেশন ঘরে। এই ধ্যারে গোবিন্দপুরে বিজলি নেই। সে অল্প আলোতেই স্টেশন মাস্টারবাবু খাতার ওপর ঝুঁকে বসে কি যেন লিখতে লাগলেন, আর ঘণ্টা বাজাবার খালাসি দিব্য 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে ঘুম দেওয়ার চেষ্টা করতে লাগলো। আর বাকি স্টেশন জনমানব শূন্য। মিনিট করে অপেক্ষা করে শ্যামাপদ বুঝল এ বৃষ্টি থামার নয়। আর বেশি রাত পর্যন্ত বসে থাকলেই যে রাতের গাড়িতে যাত্রী পাবে এমন কোনো কথাও নেই। কে আসবে রাত বিরেতে এই গ্রামেগঞ্জে? দুটো বেশি পয়সার লোভ করে আজ সন্ধেটা ওর পুরো মাটি গেল। এখন ভিজে ভিজে 5 কিলোমিটার পথ ফিরতে হবে, আর তাছাড়া তো কোনো উপায়ও নেই। কোমরে গামছাটা কষে বেঁধে নিল শ্যামাপদ। বৃষ্টির মধ্যেই নেমে পড়ল পথে। তারই একধারে ওর সাইকেল রিক্সাটা জলে ভিজছে। তখনও বৃষ্টির ভীষণ তেজ। হাওয়ার তোড়ে জলের ফোঁটাগুলো যেন ছুঁচের মতো গায়ে এসে ভিজছে। 2 সেকেন্ডেই জলে ভিজে ওর কাঁপুনি ধরে গেল। তাড়াতাড়ি সিটে বসে প্যাডেলে চাপ দিল। জোরে রিক্সা ছোটাতে পারলেই কাঁপুনিটা সেরে যাবে। তারপর সোজা মতির চায়ের দোকান। ওখানে গিয়ে একবার চা খেলেই ব্যাস সব ঠিক হয়ে যাবে। তাই শাঁসা করে রিক্সা ছোটাতে লাগলো শ্যামাপদ। একা চলার জন্য এই রাস্তাটা মোটেই তেমন ভালো নয়। রাত বেরাতে কেউ এখানে একা আসেও না। সামনের বাঁদিকেই গঞ্জের কেরেস্তানদের কবরখানা। লম্বা একটা জায়গা, বিশাল পাঁচিল দিয়ে ঘেরা। আগে এদিকে কেরেস্তানদের পয়সা প্রতিপত্তি ছিল, এখন অবস্থা পড়েছে। কবরখানাটাও তাই ভেঙে চুরে কেমন একটা ভুতুড়ে রূপ নিয়েছে। কত লোকে তো কত কি বলে এই জায়গাটা সম্বন্ধে, কিন্তু কিছুই বিশ্বাস করে না শ্যামাপদ। সব গাঁজাখুরি বানানো কথা। তবু আজ যেন কেমন ওর গাটা ছমছম করছে। একা একাই পথটা দিয়ে যেতে, তার উপরে আজকে আবার ঝড় বৃষ্টির রাত। দূর থেকে পাঁচিলটা দেখা যেতেই ঝড় বৃষ্টির আওয়াজ ছাপিয়ে
তারস্বরে গান জুড়ল শ্যামাপদ। কি যে গাইছে তা সে নিজেই জানে না। পথের চারদিকে নজর রেখে রিকশাটাকেও প্রাণপণে ছোটাতে লাগলো। বেশ কিছুটা এগিয়ে গিয়ে লক্ষ্য করলো হঠাৎ সামনের জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে আপ্রাণ ব্রেক কষল। ভালো করে তাকিয়ে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কি আশ্চর্য, সামনে কি দেখতে পাচ্ছে ও কোনো কিছু? একজন মানুষ মনে হচ্ছে এই ঝড় তুফানের মধ্যেই পথের মাঝখান দিয়ে এগিয়ে আসছে গঞ্জের দিকে। সামনের আলোটা নিভে গিয়েছিল, কিন্তু তাতেও স্পষ্ট দেখতে পেল সারা শরীরটা একটা সাদা কাপড়ে মোড়া। কিন্তু তা হবে কেন? তবে কি? এই কথা ভাবতেই ধরফর করে উঠল বুকের ভেতরটা। প্রাণ মনে ঘণ্টা বাজিয়ে রাম নাম জপ করতে লাগলো। শীতের কাঁপুনিটা আবার চেপে বসলো ওকে। দাঁতে দাঁত লেগে গিয়ে ঠকঠক করে আওয়াজ হতে লাগলো। ঘণ্টা শুনে বোধহয় ফিরে দাঁড়ালো ও। হঠাৎ দুহাত তুলে সারা পথটাকে যেন আগলে দাঁড়ালো। আর চোখে শ্যামাপদ দেখল সর্বনাশ, ও তো ঠিক কবরখানার মাঝ বরাবর এসে পৌঁছেছে। আর কবরখানার পাঁচিলটা ঠিক এইখানেই ভাঙা। পাশেই তো মরিয়াম বিবির ইট বার করা কবর। এই অঞ্চলে সবাই জানে যে রাতে মরিয়াম বিবি একা একা ঘুরে বেড়ান পথে পথে। অনেকেই দেখেছে তা। এই যে ও ভাই, শোনো শোনো, হ্যাঁ বলছি কি, ভাড়া যাবে, চলো না। প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল শ্যামাপদ। স্পষ্টই শুনতে পেল এ তো মেয়েলি গলা। তবে কি? হ্যাঁ ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দেব। নিয়ে চলো আমাকে, আজ রাতে আমি বড্ড বিপদে পড়েছি গো। রিকশাটা থামিয়েই দিয়েছিল শ্যামাপদ ভয়। হ্যাঁ না কিছুই বলতে পারল না। সামনেটা অনেকটাই ফাঁকা পথ। এত বৃষ্টিতে প্রায় কাদা জবজবে। জোরে জোরে যে রিকশা চালাবে আর এখান থেকে পালাবে তারও কোনো উপায় নেই। তাছাড়া ওরা চলেন হাওয়ায় ভেসে। যতই জোরে পালাক ঠিক সামনে এসে দাঁড়াবে। তারপর রাগ হলেই ঘাড় মোটকে দেবে। তখনই ওর মনে পড়ল মরিয়াম বিবি তো কারোর কোনো ক্ষতি করেছেন বলেও কোনো দিন শোনেনি। হাতছানি দিয়ে ডেকেছেন অবশ্য অনেককে, কি যেন বলবারও চেষ্টা করেছেন। যারা শুনেছে তাদের আর সে কথা মনে রাখার মতো হুঁশ ছিল না। হ্যাঁ, ওই অ্যালবার্ট ড্যানিয়েল চৌধুরী আছে না, ওনার বাড়িতে আমাকে নিয়ে চলো। এ কথা রিকশায় উঠে বসতে বসতে বললেন মহিলাটি। গলা শুনে বুকের ভেতরটা ধরফর করে উঠল শ্যামাপদ। না, ও তো অজ্ঞান হয়ে যাচ্ছে না, ও তো স্পষ্ট শুনতে পাচ্ছে গলাটা। কিন্তু কি সর্বনাশ! অ্যালবার্ট ড্যানিয়েল চৌধুরীর বাড়িতে কি করে নিয়ে যাবে একে? কে আছে সেই বাড়িতে? আর বুড়ো তো সেই কবেই মরে গিয়েছে, আশ্রয় নিয়েছে ওই কবরে। তাহলে কেন এই মহিলাটি ওই বুড়োর কাছে যেতে চাইছেন? হঠাৎ ওর মনে পড়ল অ্যালবার্ট বুড়োর বয়স হয়েছিল প্রায় 95, আর তিনি যখন বছর 20 বয়স তখন নাকি মারা যান মরিয়াম বিবি। আর তারপর থেকেই উনি নাকি প্রতি রবিবার ফুল দিতেন মরিয়াম বিবির ভাঙা কবরে। এই সাদা পোশাক পরা মহিলাটি কি তাহলে? ঠকঠক করে পা কাঁপতে লাগলো শ্যামাপদ। রিকশাটা মনে হলো 1000 গুণ ভারী। প্রাণপণে বৃষ্টির মধ্যে দিয়েই ও নিয়ে চলল রিকশাটা। যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু যাবে কোথায়? কাদা পথ এসে গেল সামনে। সেখানে রিকশার গতি আরও কমে গেল। কোন দেবতার নাম করলে যেন ওনারা আসেন না? রাবণ রাজাকে কে যেন মেরেছিলেন, নামটা আর কিছুতেই মনে করতে পারল না শ্যামাপদ। কবরখানা প্রায় পার হয়ে এসেছে, কিন্তু কই, উনি তো নামলেন না।
বৃষ্টির ছাঁটে চারদিকটা সব ঝাপসা, তাছাড়াও অন্ধকার প্রায় জমাট বাঁধা। কোথাও কোনো দিকে কোনো জনপ্রাণী নেই। পথের ধারে বাড়িঘরগুলো এখান থেকে অনেকটা দূরে। একবার মনে হলো চেঁচিয়ে বলে, আলবার্ট বুড়ো তো কবেই কবরে শুয়েছে, তাহলে তার সঙ্গে সেখানেই গিয়ে দেখা করো না। মিছিমিছি এই ঝড় জলে কেরেস্তান মহলায় গেলে আমি কি আর ফিরতে পারবো না ওখান থেকে কোনো প্যাসেঞ্জারও পাবো? কিন্তু কথা মুখ দিয়ে আর বেরোলো না ওর। শরীরের সবটুকু শক্তি রিকশার প্যাডেলের ওপরেই দিতে লাগলো। কিন্তু কোথায় কোথায় চলছে ও, তা কে জানে। উফ, সামনের এই পথটা যে কত মাইল লম্বা তা কে জানে। এ কি আর শেষ হবে না? শেষ কি হবে না এই আকাশ ভাঙা ঝড় বৃষ্টি? কত দূরে মতির ওই চায়ের দোকানটা, সেখানে পৌঁছতে পারলেই তো হতো। আবার ভয়ও হলো, এমন ঝড় জলের রাতে যদি মতির দোকানের ঝাপটা নামিয়ে দেয়, তবে তো সেই শহরগঞ্জের মাঝখানে না পৌঁছানো অবধি ওর মুক্তিই নেই। তবে কেরেস্তান পাড়াটা পড়বে আগে, সেখানে গেলেই বা কি হবে? আচ্ছা, ওই জন সেবাস্টিন পাল উনি আছেন না, ওনার বাড়ি চেনো তুমি? হ্যাঁ চেনো? ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। বরং আজ রাতে, এত রাত হয়ে গেছে, আমাকে তার বাড়িতেই পৌঁছে দাও। পেছন থেকে সে জিজ্ঞাসা করল। আতঙ্কে আকুপাকু করে উঠল শ্যামাপদ। জন সেবাস্টিন পাল মশাই তো কবেই ওই কবরখানায় ঘুমিয়েছেন। মরিয়াম বিবির সে যেন কে আপনজন হয় না? বহুদিন বেঁচেও ছিলেন মরিয়াম বিবির পর। আজ এক যুগ পরেও তাদেরই কেন খোঁজ করছেন মরিয়াম বিবি? সে করলে করুক, কিন্তু ওর রিক্সা চড়ে কেন বাবা? ওর রিক্সা গ্রামে গঞ্জের পথে ঘাটে ঘুরে ফেলতে পারে, কিন্তু ওপারের কাউকে কোথাও নিয়ে যাওয়ার ক্ষমতা তো ওর রিক্সার নেই। সে একমাত্র পারে আব্রাহাম রিক্সাওয়ালা। তার রিক্সাটা তো এখন তালগোল পাকিয়ে পড়ে আছে চৌরাস্তার মোড়ের নালাটাতে। পাট বোঝায় লরি এসে তাকে একবারে চেপটে দিয়েছিল। গঞ্জের সব হিন্দু মুসলমান কেরেস্তান রিক্সাওয়ালার চাঁদা তুলে তাকেও ওই কবরখানায় শুয়ে দিয়ে এসেছে। শ্যামাপদও চাঁদা দিয়েছিল, একেবারে করে 2 টাকা। দোহাই তোমার, যেখানে যেতে চাও যাও তার রিক্সা চেপে, সেই তোমাকে ওই সব ঠিকানায় পৌঁছে দিতে পারবে। ওরে বাপরে বাপ! ইস, রাস্তা দেখছি এদিকে আজকাল খুবই খারাপ হয়ে গেছে। আচ্ছা, তুমি কতদিন রিক্সা চালাচ্ছ এখানে? আব্রাহাম রিক্সাওয়ালাকে চেনো? ওকে কি দেখতে পাও? ও আজকাল রিক্সা চালায়? যদি দেখতে পাও, আমার সঙ্গে একটু দেখা করতে বলবে। উত্তর না দিয়ে শুধু রিক্সার প্যাডেলে চাপ দিতে লাগলো শ্যামাপদ। বেশ জোরেই ছুটল রিক্সাটা, তীরের মতো বিঁধতে লাগলো বৃষ্টির ফোঁটাগুলো। মতির চায়ের দোকানের ঝাঁপটা সত্যিই আজ বন্ধ। গঞ্জের মাঝখানে রিক্সা থামাতে পারলে তবেই আজ মুক্তি পাবে শ্যামাপদ। আলবার্ট সাহেব, তুমি কোথায়? ওকে বলো কতদিন আমি তোমাকে বিনি পয়সায় কারখানা গেটে পৌঁছে দিয়েছি, এদিক ওদিক থেকে জঙ্গলি ফুল তুলে এনে দিয়েছি। তাই তো দিয়েছি তোমার ভাঙা কবরের ওপরে। আমাকে কত ভালোবাসতে ভাই আব্রাহাম। তোমার শেষ কাজের খরচ জোগাতে আমিও তো 2 টাকা দিয়েছি, তার বেশি তো চাইনি কেউ। চাইলে দিতাম। বেশ, তুমি নয় এখন এসো, আমি রিক্সা ছেড়ে দিচ্ছি, তুমি ওকে ওর ঠিকানায় পৌঁছে দাও। দোহাই তোমার ভাই। আচ্ছা, ওই ভিনসেন্ট দত্ত ওনার বাড়িটা কি এই সামনে কোথাও? যদি ওনার বাড়িটা কাছে হয়, আমাকে সেইখানেই নিয়ে চলো না গো। আমি জানি তোমার বড্ড কষ্ট হবে, কিন্তু কি করা যাবে, আর আমাকে সেইখানেই নিয়ে চলো। ভিনসেন্ট দত্তকে তো স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল সেদিন শ্যামাপদ, তাই তো এই বিপদ। তখনই মনে পড়ল ওর দত্তবাবুর বাড়িটা তো কাছেই, গঞ্জ অবধি যেতেও হবে না ওকে। সে বাড়িতে দত্তবাবুর আত্মীয়রা কেউ না কেউ নিশ্চয়ই আছেন।
সঙ্গে সঙ্গেই ডাইনে মোড় নিল। আবার একবার ভাবলো, কাজটা কি ও ঠিক করছে? দত্তবাবুর ছেলেমেয়েরা তো নেহাতি বাচ্চা, সে বাড়িতে একে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? পরক্ষণেই মনে পড়ল, দত্তবাবুর বাড়ির একটু আগেই তো পাদ্রী সাহেবের বাড়ি। ব্যাস, সব চিন্তা এক মুহূর্তেই দূর হয়ে গেল। শেষ শক্তিটুকু দিয়ে রিকশাটাকে চালিয়ে এনে থামালো পাদ্রী সাহেবের বাড়ির সামনে। কেউ কোথাও নেই, বাড়ির দরজা জানলা সব বন্ধ। তা হোক, ভেতরের ঘরে কিন্তু আলো জ্বলছে। এ পাড়ার সবাই জানে অনেক রাত পর্যন্ত পাদ্রী সাহেব লেখাপড়া করেন। রিকশা থেকে নামতে পারল না শ্যামাপদ, বসেই প্রাণপণে ঘন্টা বাজাতে লাগলো। যদি পাদ্রী সাহেব শুনতে পান, যদি দয়া করে তিনি দরজাটা খোলেন, এই আশায়। এই নাও তোমার ভাড়া। কানের ঠিক পাশটাতে ডাকটা শুনে আতঙ্কে ফিরে তাকালো শ্যামাপদ। তাকাবে না, এটাই ঠিক করেছিল, কিন্তু তাকিয়ে দেখলো একটা কঙ্কালের হাত সামনে এগিয়ে আসছে, যেন ওরই দিকে। শিউরে উঠল। একবার তাকিয়ে দেখলো, ওমা, এটা তো মুখ নয়, মরার খুলি। ওর দিকে যেন এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। বুক ফাটা চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল শ্যামাপদ। একটা বিশ্রী ঝাঁঝালো গন্ধ নাকে যেতেই ধরফর করে উঠে বসল। কে যেন ওর দু কাঁধ ধরে আবার শুয়ে দিল। ভয়ে ভয়ে চোখ মেলে দেখল শ্যামাপদ, ও শুয়ে আছে পাদ্রী সাহেবের ঘরে। চোখের সামনে ঝুঁকে বসে আছেন পাদ্রী সাহেব। কেমন বোধ করছো এখন? এদিক ওদিক ভয়ে ভয়ে তাকাতেই পাদ্রী সাহেব হাসলেন, বললেন, কি হয়েছিল তোমার? অমন হঠাৎ ভয় পেলে কেন? তিনি কোথায়? কে? ডারথি বিবি? তিনি তো ভেজা পোশাক বদলাতে গেছেন, এক্ষুনি আসবেন। তা তাকে দেখে ভয় পাবার কি হয়েছিল? ওহো, তুমি তো তাকে দেখোই নি আগে। ওই যে মরিয়াম বিবির কথা শুনেছ না, তার ছোট বোন। প্রায় ৩০-৩৫ বছর বাদে দেশে ফিরলেন। এতদিন ইউরোপে ছিলেন, আজই বিকেলের গাড়িতে দেশে এসেছেন। পথে বোনের কবরে ফুল দিতে গিয়ে ঝড় বৃষ্টিতে পড়েন। অনেকক্ষণ অপেক্ষা করে হেঁটেই ফিরছিলেন, পথে তোমার সঙ্গে দেখা। তা তুমি ভয় পেলে কেন? এই কথার কোনো উত্তরই দিতে পারল না শ্যামাপদ। ও তো নিজের চোখেই সব দেখেছে। সেসব কি তবে? দরজা খুলে তখনই ঘরে ঢুকলো কয়েকজন। তাকিয়ে দেখে একজনকে চিনতেও পারল শ্যামাপদ। ইনি দত্তবাবুর স্ত্রী, কিন্তু সঙ্গে উনি কে? শুকনো মুখ, হাড় বার করা একজন মহিলা। কোঠরে বসা চোখ দুটো নিয়ে যেন ওরই দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি গো, কেমন আছো ভাই? ভালো আছো তো? কথার শেষে হাত বার করে কপালে হাতও রাখলেন। সে চামড়ায় ঢাকা হাতখানা যেন হাড় বলেই মনে হলো শ্যামাপদর। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার চোখ বুজল শ্যামাপদ। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। আমাদের গল্প উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে তা শেয়ার করতেও ভুলো না। তোমাদের এইটুকু প্রচেষ্টাই তো আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তাহলে আজ এখানেই শেষ করলাম, ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।